আমেরিকার সমস্ত দাপট ধুলোয় মিশে গেছে চীনের সামনে। আর পর্দার আড়ালে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের গোপন মিত্রতা ফাঁস হয়ে যে ভয়ঙ্কর ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে তা পুরো বিশ্বকে এখন এক অজানা সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চরিত্র বোধ হয় বিশ্ববাসী বেশ ভালোভাবে বুঝে গেছে। তিনি যখন দেখেন সামনে কেউ শক্ত অবস্থানে আছে, একেবারে নতজানু হচ্ছে না এবং পাল্টা আঘাত করার জন্য পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই তিনি গিয়ে তার সঙ্গে হাত মিলিয়ে নেন, বন্ধুত্ব করে ফেলেন। চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাই করেছেন। আমেরিকা বছরের পর বছর ধরে তাইওয়ানকে উস্কে এনেছে, অস্ত্র দিয়েছে, সমর্থন জানিয়েছে এবং তাদের বলেছে তোমরা লড়াই করো, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা সাহায্য করব। কিন্তু এদিকে যখন ইরান এসে আমেরিকাকে চরম চাপে ফেলে দিয়েছে এবং ফলস্বরূপ আমেরিকা দুর্বল হয়ে গেছে, তখন মার্কিন প্রশাসনের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, তারা এখন আর তাইওয়ানকে সাহায্য করতে পারবে না। আর চীনের বিরুদ্ধে এতদিন যা কিছু বলা হয়েছে সেটা এখন কিভাবে সামাল দেওয়া হবে। যদি চীন আমেরিকার ক্ষতি করা শুরু করে তাহলে আমেরিকা আসলে কি করবে? এভাবে গোলাপি শুকর পৌঁছে গেল চীনে। এখন বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে ট্রাম্পের এই সফরকে ঘিরে চীনের ভেতরে অনেক কিছুই ঘটেছে যা বাইরের জগতের চোখের আড়ালে ছিল। যেমন একটি চাঞ্চল্যকর খবর এসেছে যে যখন দুই দেশের প্রেসিডেন্ট মুখোমুখি বসেছিলেন তখন শি জিনপিংয়ের চেয়ারটি একটু উঁচু করে রাখা হয়েছিল যাতে করে তার পদমর্যাদা বেশি দেখানো যায়। আর ডোনাল্ড ট্রাম্প যে চেয়ারে বসেছিলেন সেটি দেখতে একই রকম হলেও উচ্চতায় কিছুটা নিচু ছিল, ফলে ট্রাম্পের তুলনামূলকভাবে নিচু দেখাচ্ছিল। এ ধরনের ছোটোখাটো বিষয় এবার আলোচনায় এসেছে। এছাড়া আরও একটি বড় বিষয় হলো চীনে যত মার্কিন কর্মকর্তা গিয়েছিলেন তারা নিজেদের ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস সঙ্গে নিয়ে যাননি, কারণ তাদের আশঙ্কা ছিল যে চায়না হ্যাক করে ফেলতে পারবে বা যে কোনো কিছু করে ফেলতে পারে। শুধু তাই নয়, যখন মার্কিন প্রতিনিধি দল বৈঠক শেষ করে আমেরিকায় ফেরার জন্য বিমানে উঠছিলেন তখন তাদের বিমানের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয় যে চীন থেকে পাওয়া কোনো উপহার তারা বিমানে নিয়ে যেতে পারবে না। বিভিন্ন রিপোর্টে এ দাবি উঠে এসেছে যে চীনের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি দলকে দেওয়া সব উপহারই চীনের মধ্যেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। এমন আরও অনেক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে দ্বিতীয় বড় বিষয়টি হলো ডোনাল্ড ট্রাম্পের আচরণে এক বড় পরিবর্তন দেখা গেছে। নিশ্চয়ই খেয়াল করেছেন যে ট্রাম্পের ভাষা ও ভঙ্গি পুরোপুরি বদলে গেছে। শি জিনপিংয়ের সামনে ট্রাম্পের আচরণ ছিল একেবারে নরম, বরং এখন তো ট্রাম্প বলছেন চীনা কোম্পানিগুলোর উপর আমেরিকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো তুলে নেওয়ার কথাও তারা ভাবছে। অর্থাৎ চীনের সামনে ট্রাম্প পুরোপুরি চাপে পড়ে গেছেন। এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানকে বলেছিলেন যে ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে তারা আর কখনো ইউরেনিয়াম তৈরি করবে না, তাহলেই কেবল কোনো চুক্তি হবে। কিন্তু যখন ট্রাম্প বলছেন যদি ইরান 20 বছর ধরে চুক্তি করে যে তারা এই সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না তাহলে সমঝোতা হতে পারে। ট্রাম্প আরও বলেছেন তিনি অন্য দেশগুলোর অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করেছেন। মিডিয়ায় যা বলা হচ্ছে তার সবই ভুল। আমরা তাদের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করে দিয়েছি, আমরা ইরানকে ভেঙে দিয়েছি, হারিয়ে দিয়েছি। হ্যাঁ, আবারও সেই একই ধরনের উত্তেজিত বক্তব্য ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে, অথচ পুরো বিশ্বের কোনো বড় সংবাদপত্রই এমন লিখেনি যে আমেরিকায় জিতেছে বা ইরান হেরে গেছে। কিন্তু আজও ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নিজের জয়ের ঘোষণা দিয়েই চলেছেন। এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তিনি কি ইরানকে হালকাভাবে নিয়েছিলেন। জবাবে ট্রাম্প বলেন, না, আমি ইরানকে মোটেও হালকাভাবে নেইনি। আমরা খুব ভালো করে জানি এবং স্বীকার করি যে আমি চাইলে একদিনে ইরানকে মুছে দিতে পারি, তাদের সেতু উড়িয়ে দিতে পারি, জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে পারি। এভাবে ট্রাম্প আবারও নানা হুমকিমূলক কথা বলতে শুরু করেন। আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আর ইরান পাল্টা কিছু বললে বা করলে পরে আবার যুদ্ধবিরতির দাবি তুলবেন। আমেরিকার এই খেলাটাও বুঝে নিন। আমেরিকাও বলছে তারা ইরানের বিরুদ্ধে যা করেছে তা নিজেদের মিত্রদের স্বার্থ রক্ষার জন্যই করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এদের সাহায্য করার জন্যই ইরানের ওপর হামলা চালানো হয়েছে। এদিকে কিছু মার্কিন সিনেটর বলছেন যে ইরান আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তারা দাবি করেছেন ইরান পুরো স্ট্রেট অফ হরমুজ অঞ্চলকে কার্যত সামরিকীকরণ করে ফেলেছে, প্রতিটি এলাকায় কড়া নজরদারি চলছে। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি তাদের সঙ্গে আলোচনা করতে হয় তাহলে আমেরিকাকে আগে ইরানের কিছু শর্ত মানতে হবে, আর যদি আমেরিকা শেষ পর্যন্ত না মানে তাহলে কোনো আলোচনা হবে না। এদিকে ইরান সংক্রান্ত সংঘাত নিয়ে চায়না ইরানের পক্ষ নিয়ে বলেছে যে
এ যুদ্ধের আদৌ শুরু হওয়া উচিত ছিল না। এটা যুদ্ধের মতো কোনো পরিস্থিতি ছিল না, যুদ্ধের কোনো যৌক্তিক কারণও ছিল না এবং এ সংঘাত আবারও যেন শুরু না হয় সেটাই তারা চায়। এদিকে ফ্রান্সের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইতিমধ্যে আরবীয় সাগর পর্যন্ত পৌঁছে গেছে। তবে ফ্রান্স কোনো অবস্থাতেই ইরানের উপর হামলা করবে না বলে জানিয়েছে। ইমানুয়েল ম্যাক্রো একাধিকবার পরিষ্কার করেছেন যে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন না এবং যুদ্ধে জড়াবেন না। কিন্তু প্রশ্ন হলো, এ সমস্ত পশ্চিমা দেশগুলোর উপর কি পুরোপুরি ভরসা করা যায়? উত্তর হচ্ছে না। পর্দার আড়ালে কার কি উদ্দেশ্য, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে মিলে তারা কি করতে পারে করে বলা কঠিন। ইরানকে সতর্ক ও সাবধান থাকার প্রয়োজন রয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক কমান্ডার বলেছেন যে তারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ রক্ষা করবেন এবং শত্রুকে পরাজিত করবেন। অন্যদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সামরিক বাহিনী ইরানের ভূগর্ভস্থ সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে বিশৃঙ্খল ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখন পর্যন্ত ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়নি, যা তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে স্ট্রেট অফ হরমুজ, যাকে উপসাগরীয় অঞ্চলের লাইফলাইন বলা হয়, সেটি এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ইরান এ পথকে অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করছে। অন্যদিকে ইরান মালয়েশিয়ার একটি জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে দিয়েছে। এটাও পরিষ্কার হয়ে গেছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেত তাহলে শুধু তেল ও গ্যাসের দামই নয়, বরং বিশ্বজুড়ে প্রায় সবকিছুর দাম বেড়ে যেত। এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে। একসময় বিশ্ব চায়নাকে কপি ক্যাট বলতো, কিন্তু এখন ইরানের অস্ত্র প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের বিভিন্ন দেশ সেগুলো অনুকরণ করছে। ইরানের শাহিদ 136 ড্রোন প্রথমে রাশিয়া অনুকরণ করেছে, এরপর চীন এবং পরে যুক্তরাষ্ট্র একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। আর এখন ইউ অর্থাৎ দুবাই শাহিদ 136 ড্রোনের অনুরূপ একটি ড্রোন তৈরি করে সফল পরীক্ষা চালিয়েছে। এদিকে অভ্যাসের দাস ইসরায়েলও আবারও লেবাননে হামলা চালিয়েছে। গত কয়েক ঘন্টায় লেবাননের উপর ইসরায়েলের বড় বড় হামলা হয়েছে। এসব হামলায় 6 জন লেবানিজ শহীদ হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে এবং সে পাল্টা অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর কত প্রমাণ চাই আপনাদের? ইতামার বেনগভির প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের পরিকল্পনা হলো লেবানন দখল করা। শুধু তাই নয়, সে আবারও বলেছে যে গাজা স্ট্রিপ থেকে মানুষদের সরিয়ে সেখানে নিজেদের লোকদের বসানো হবে। এখন আপনারাই বলুন, লেবাননে হামলার যে দৃশ্য দেখা যাচ্ছে সেগুলো কি যুদ্ধবিরতির চিত্র? যুদ্ধবিরতির অর্থ তো হলো হামলা বন্ধ থাকা, কিন্তু এখানে তো হামলা চলছে। অথচ দাবি করা হচ্ছে যে লেবানন ও ইসরায়েল নাকি আবারও ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, যে জিনিস বাস্তবে কার্যকরী নয় সেটাকে আবার কিভাবে বাড়ানো হয়? অন্যদিকে ইসরায়েল গাজাতেও বড় ধরনের বোমাবর্ষণ করেছে। এতে একজন নিহত হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নাকি হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছে। যেসব হিন্দু মনে করে যে ইসরায়েলিরা তাদের খুব কাছের বা আপন, তারা মনে রাখবেন এই প্রতিবেদনটি। এরা কারো আপন নয়, এরা সব ধর্মকে অপমান করে।